ব্রেক থাকতেছে, সবকিছু করতেছে রাস্তার ভিতরে। আপনি যখন নরমালি গাড়ি চালাইলে, রাস্তার মধ্যে যখন গাড়ি চালালে যে ফিলটা পাবেন, এইটা কি আপনি কম্পিউটার আপনি চালাইতেছেন। যে যতটুকু ব্রেক করলে আপনি ব্রেক হইতেছে, একদম লাইভের কাছাকাছি আপনি যখন এই জিনিসটা যখন কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করবেন, এটাকে বলা হচ্ছে সিমুলেশন। সিমুলেটর সফটওয়্যার আগে যখন, এখনো হয়তো বা হয় আমি ঠিক জানি না, তো আগে আমি একটা সময় যে আমার পরিচিত এক লোক ছিল, তো ওনারা যখন ওই যে উনি পাইলট ছিলেন, তো উনি যখন ছুটিতে থাকতেন, অবশ্য রাশিয়ার কথা, উনি রাশিয়াতে ছিলেন তো তখন, তো উনি যখন ছুটিতে যাইতেন রাশিয়াতে, বছরে 2 মাস একটা ছুটি দেয়, 2 মাস ছুটির পরে ওনারা যখন আবার যখন আসে প্লেনে উঠানোর জন্য, তখন ওই পাইলটরা আগে কি করতো, এই যে সিমুলেটর সফটওয়্যার মাধ্যমে আগে নিজে প্র্যাকটিস করে নিত যে তার হাত পা সব ঠিক আছে, মানে সে ঠিক মতো সবকিছু কন্ট্রোল করতে পারতেছি না, যখন অ্যাপ্রুভ হইতো তখন তাকে প্লেনে উঠতে দিত। তো একইভাবে আপনার ওই সিমুলেটর সফটওয়্যার, সিমুলেটর গেমের মতো থাকে, ড্রাইভার সিমুলেটর থাকে, এরোপ্লেন সিমুলেটর সফটওয়্যার বা গেমই এখন আছে। একইভাবে বিভিন্ন ধরনের আমরা যখন নেটওয়ার্কে যখন কাজ করে থাকি, আমি মূলত নেটওয়ার্ক সেক্টরে কাজ করে থাকি, তো ওইসব ক্ষেত্রে যখন আমি শিখেছিলাম যে রাউটার নিয়ে আর কি কাজ করতাম, সেটা হচ্ছে সিসকো রাউটার নিয়ে, যখন সিসিএন এর ক্লাস করতাম, তখন দেখা গেলো যে সেম রাউটারকে আমরা সফটওয়্যার ভাষায় নিয়ে আসতাম, কারণ একটা রাউটার তো অনেক, প্র্যাকটিস করার জন্য রাউটার কিনতে পারতাম না। সেম রাউটারে পাওয়া যেত, তার পোর্ট সংখ্যা, ভিতরে ইন্টারনাল গঠন সব সেম থাকতো। ওই রাউটার নিয়ে আমরা অনলাইন ডিজিটালি কি করতাম, যে এই ডিজাইনের কাজটা সম্পন্ন করতাম, সেটা কিনা ভার্চুয়ালি তার অবস্থান থাকতো, ফিজিক্যালি কোনো অস্তিত্ব থাকতো না। এইটা হচ্ছে ভার্চুয়ালি ল্যাব তৈরি করতাম, ভার্চুয়ালি ল্যাব যেখানে কিছু কম্পিউটার থাকতো, ল্যান কার্ড থাকতো, নেটওয়ার্কের তার থাকতো, রাউটার থাকতো। তখন আমাদের ইচ্ছা মতো অনেকগুলি কম্পিউটার নিতে পারতাম, রাউটার নিতে পারতাম, নিয়ে নিয়ে কি করতাম, বিভিন্ন পোর্ট যোগ করতে পারতাম, এইভাবে আমাদের নেটওয়ার্ক তৈরি করে ডিজাইন করতাম। তখন এক কম্পিউটার দিয়ে সিগন্যাল দিলে আরেকটা কম্পিউটারকে যায় কিনা, একদম লাইভের মতোই ভার্চুয়ালি একটা সিমুলেশন তৈরি করা হইতো। তো এটা হচ্ছে ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রেই সম্ভব হয়েছে। আর শ্রেণীকক্ষে ডিজিটাল কন্টেন্ট, শ্রেণীকক্ষে একটা ক্লাসের ভিতরে ডিজিটাল কন্টেন্ট কি কি থাকতে পারে? শ্রেণীকক্ষে ডিজিটাল কন্ট্রোল বলতে বোঝায় যে সকল মাল্টিমিডিয়া উপকরণ শিক্ষকদের দ্বারা শিক্ষকদের শেখানোর সুবিধার্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন একটা কম্পিউটার থাকতে পারে, একটা প্রজেক্টর থাকে, ইন্টারেক্টিভ একটা কিবোর্ড থাকে। ইন্টারেক্টিভ কিবোর্ড মানে কি, যখন একটা ইন্টারেক্টিভ কিবোর্ডের দামও অনেক, বিশাল একটা ডিসপ্লে থাকে একদম বোর্ডের মতোই, যেখানে যখন আপনি লিখবেন, হাতে দিয়ে লিখবেন, লেখা হয়ে যাবে, হাত দিয়ে ঘুরে দিবেন, মুছে যাবে। ইন্টারেক্টিভ কিবোর্ড মোবাইল এবং ট্যাবলেট ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করা যায়। সাধারণত ইন্টারেক্টিভ কিবোর্ডের অনেক দাম, বড় বড় ভালো স্কুল ছাড়া, স্কুল বা কলেজ ছাড়া পাওয়া যায় না। দামি দামি নর্মাল স্কুল কলেজে আমরা প্রজেক্টর দেখতে পাই, বেশিরভাগ ক্ষেত্রে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে। কম্পিউটার থাকে, প্রজেক্টর থাকে, এর মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। শ্রেণীকক্ষে ব্যবহৃত ডিজিটাল কন্টেন্টের ধরন যেমন ভিজুয়াল কন্টেন্ট, ভিজুয়াল কন্টেন্ট কি থাকে, বিভিন্ন চিত্র, চার্ট, মানচিত্র, ইনফোগ্রাফি ইত্যাদি। সাধারণত বাংলাদেশের মানচিত্র বা বিজ্ঞাপনের চক্রচিত্র, এগুলি ভিজুয়াল কন্টেন্ট হিসেবে থাকে। আর ভিডিও কন্টেন্ট তো জানি আমরা, ভিডিও টপিকস, বিভিন্ন ধরনের টপিক ভিত্তিক যে শিক্ষামূলক যে ভিডিওগুলো আমরা দেখতে পাই। আর বাচ্চাদের ক্ষেত্রে যেমন অ্যানিমেশন ভিডিও, আমরা যে মিনা কার্টুন দেখতে পারতাম, যে বিভিন্ন ধরনের যে শিক্ষামূলক, গ্রাম্য বা স্বাস্থ্যমূলক বিভিন্ন ধরনের শিক্ষা নিয়ে আসতো। মিনা কার্টুন গুলো দেখতে পারতাম ছোট বাচ্চাদের জন্য, বিভিন্ন গ্রামের এটা প্রদর্শিত হইতো। এখন তো এগুলি সবাই ইন্টারনেটের মাধ্যমে দেখতে পায়। ইন্টারেক্টিভ কন্টেন্ট, ইন্টারেক্টিভ কন্টেন্ট হচ্ছে যেমন বিভিন্ন ধরনের কুইজ গেম, ড্রাগ এন্ড ড্রপ অ্যাক্টিভিটির মাধ্যমে, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে, অডিও ক্লিপ, উচ্চারণ শেখানো, কবিতা, গান, গল্প শোনানো। তারপর হচ্ছে প্রেজেন্টেশনের জন্য যে পিপিটি ফাইল, পাঠকে উপস্থাপন বা স্লাইডের মাধ্যমে উপস্থাপন করে বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং করা হয়ে থাকে, এটা পিপিটি ফাইলের মাধ্যমে। এগুলো খুব সহজ, আপনি দেখলেই এমনি বুঝতে পারবেন। শ্রেণীকক্ষে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার উপকারিতা, যে উপকারিতাগুলি কি কি হয়, শিক্ষার্থীর মনোযোগ ধরে রাখা সহজ হয়ে থাকে, কঠিন বিষয় সহজে বোঝানো যায়, শ্রবণ ও দর্শন স্পর্শ সব ইন্দ্রিয় থেকে ব্যবহার করা যায়, পাঠের বৈচিত্র্য আসে, শিক্ষণীয় আনন্দ কার্যক্রম হয়ে থাকে। তবে একটা জিনিস আছে, যেটা হচ্ছে এগুলো, হ্যাঁ শ্রেণীকক্ষে ইন্টারেক্টিভিটি খুব জিনিস আছে, তবে
আমরা যে অনলাইনে যে ক্লাস নিয়ে থাকি, যেটা হচ্ছে ই-লার্নিং, অনলাইন যে ক্লাস, অনলাইনে ক্লাসে অ্যাকচুয়ালি অনেক দুর্বলতাও আছে। যেমন মনে করেন আমি কিন্তু আপনাকে দেখি না। এটা হচ্ছে সরাসরি ক্লাসে সবচেয়ে বেশি ইফেক্টিভ। কিন্তু অনলাইন ক্লাসে অতটা ইফেক্টিভ হয় না এই জায়গাটাতে। কিন্তু যারা মানে যেখানেই আছে সেখান থেকে জয়েন করতে পারে, যখন খুশি তখন অ্যাড হইতে পারে, সহজে ক্লাস করা যায়, অনেক ফ্যাসিলিটি আছে। কিন্তু ডিরেক্ট ক্লাস ইজ ডিরেক্ট ক্লাস, এইটার উপরে কিছু হয় না। ইবুক, ইবুক হলো একটি বইয়ের ডিজিটাল সংস্করণ যা কম্পিউটার, মোবাইল ও ট্যাবলেটে পড়া যায়। এটাকে বলে ইবুক। ইবুক মানে হচ্ছে ইলেকট্রিক্যাল বুক, মানে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনি যে ইবুক, আগে শুধু ইবুকই পাওয়া যেত, এরকম একটা ডিজিটাল বুক পাওয়া যেত, যেটার ভিতরে কি শুধু বই থাকতো, সাদা কালো শুধু বই পড়া যেত। ওই ইবুক ছিল চমৎকার। এখন তো ইবুক আর ইবুকের মধ্যে নাই। এখন আগে মোবাইল দিয়ে শুধু কথাই বলা যেত, আর সর্বোচ্চ একটা টেক্সট দেওয়া যেত খুব অল্প মানের, তারপর টেক্সট একটু বড় মানের দেওয়া যেত। এখন কি মোবাইল শুধু মোবাইল, মোবাইল পুরো জীবন বানিয়ে ফেলছে। ব্যাংকিং, ফিনান্সিয়াল, ব্যবসা বাণিজ্য, সব সব হয়ে গেছে মোবাইল। আগে মোবাইলের ভিতরে ছিল কি, কথা বলবে, মেসেজ করবে, সর্বোচ্চ ঘড়িটা দেখতে পারবে, তারপর আসছে ছবি তুলতে পারবে, টুকটাক ভিডিও দেখা যাবে, গান শুনতে পারবে। আর এখন তো হয়েছে মোবাইল আর মোবাইল নাই। ইভোকুলিটি বইয়ের ডিজিটাল সংস্করণ, সোজা বইয়ের ডিজিটাল সংস্করণ যা কম্পিউটারে, মোবাইল বা ট্যাবলেটে পড়া যায়, যেমন পিডিএফ, ইপিডিএফ, এমওবিআই ইত্যাদি ফরম্যাটে পাওয়া যায়। লেখা, ছবি, লিঙ্ক, বুকমার্ক, হাইলাইট ইত্যাদি দেখা যায়, সহজে বহনযোগ্য, অফলাইনে পড়া যায়। প্রায় সব ধরনের বই বুক আকারে পাওয়া যায়, উপন্যাস, বই ইত্যাদি সবই পাওয়া যায়। এই পাঠ্যপুস্তক, এই টেক্সট বুক। পাঠ্যপুস্তক বলতে আমরা কি বুঝি? পাঠ্যপুস্তক তো হচ্ছে গিয়ে যে আমাদের যেই সরকারি যে বই থাকে, পাঠ্যপুস্তক যেমন 1 এর একটা বই থাকে, 2 তে একটা বই থাকে, আলাদা আলাদা বই থাকে। আচ্ছা এখানে দেখি ট্যাম্পে দেখি তো আছে কিনা। ট্যাম্প, গুগল ডক, জেপিজি। আচ্ছা এখানে নাই। মানে আমার কাছে কোন কোশ্চেনে রেখেছিলাম যে বাংলাদেশের যে হাই স্কুলের প্রাইমারি সরকারি যে বিভিন্ন বই পাওয়া যায়, বইগুলি থাকে, সেই বইগুলি থাকে। তো ওই বইগুলোর কি টেক্সট বুক যেটা, সেটা হচ্ছে ডিজিটাল ভার্সনের টেক্সট বুক থাকে। জাতীয় শিক্ষাক্রম অনুসারে তৈরি করা হয়। জাতীয় শিক্ষাক্রম অনুসারে ছবি, টেক্সট ও অডিও ভিত্তিকে মাল্টিমিডিয়া উপাদানে সমৃদ্ধ থাকে, সাধারণত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরবরাহ করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ এনসিটিভি ইবুক, দেখেন এনসিটিভি ইবুকে গেলে আমরা, এটা হচ্ছে আমাদের ইবুক, এখানে থেকে থাকে পাঠ্যপুস্তক, শিক্ষাক্রম, এই যে পাঠ্যপুস্তক গুলি থাকে এখানে, এত শ্রেণীর পাঠ্যপুস্তক, 2000 শিক্ষাক্রমের সকল স্তরের পাঠ্যপুস্তক। এই যে প্রাইমারি, মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক সব বই এখানে আছে। মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তক যেমন ষষ্ঠ শ্রেণীর জন্য আপনি চিন্তা করেন, কারিগরি স্তর, দাখিল এবং মাধ্যমিক স্কুলের ষষ্ঠ শ্রেণী, ডাউনলোড লিঙ্ক 1 চারুপাঠ। এই যে এইটাকে আমরা বলতেছি ইবুক, মানে এটা হচ্ছে টোটাল বইটা কি আপনি ডিজিটাল ভার্সন পাইতেছেন। সহায়তার পুরস্কার, এই অ্যাড্রেসে গেলে আপনারা সব পেয়ে যাবেন। এটা কোথায়? এই যে জাতীয় শিক্ষাক্রম অনুসারে আমরা হচ্ছে ই পাঠ্যপুস্তক, এই ই পাঠ্য হচ্ছে nctv.gov.bt, এটা হচ্ছে তাদের অ্যাড্রেস। উদাহরণ, এখানে গেলে আমাদের যে পাঠ্যপুস্তকের সবই ডিজিটাল ভার্সন পাওয়া যায়। একইভাবে এরা যে লিঙ্কটা দিয়েছে এটাও দেখেন, এই যে গুগল ড্রাইভের, এটাও গুগল ড্রাইভের লিঙ্ক। এই যে গুগল ড্রাইভ থেকে ওপেন হয়েছে, পেজ করতে 110টা পেজ আছে এখানে।
তাহলে ই লার্নিং, ই লার্নিংটা কি? ই লার্নিংটা উপাদান হলো এমন সব ডিজিটাল শিক্ষা সামগ্রী যা অনলাইন বা অফলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার জন্য তৈরি করা হয়েছে। যেমন এইখানের ভিতরে এটা বিভিন্ন ভিডিও লেকচার, অ্যানিমেশন রয়েছে। ই লার্নিং মানে কি ইন্টারনেটের মাধ্যমে যে লার্নিংটা পাওয়া যায় সেটাকে বলছে ই লার্নিং। আর ই লার্নিং এর সুবিধা হচ্ছে কি যে নিজে নিজে শেখার উপযোগী, ইন্টারেক্টিভ ও অংশগ্রহণমূলক, উদাহরণে কিশোর বাতায়ন এবং মুক্ত পাঠ, খান একাডেমি, ইউটিউবের বিভিন্ন ধরনের থাকে, অনলাইনে অনেক থাকে। ই পাঠের যে ওয়েবসাইট গুলি আছে, এছাড়া আরো আছে যেমন ওস্তাদ, বাংলাদেশে অনেক আছে, এখন অনেক ছড়াই গেছে, 10 মিনিট স্কুল। তো এগুলি সব হইছে আপনার যে ই লার্নিং এর উপাদান। ই লার্নিং মানে ইন্টারনেটের মাধ্যমে আপনি যা শিখতে পারবেন। সেখানের ভিতরে আপনার এই পিডিএফ এর বই আকারে, যেমন মনে করেন যে আপনি যেমন এখন অনলাইনে ক্লাস করতেছেন, ক্লাসের পরে কি সেটা যদিও নিচে আসবো আমরা, সেই অনলাইনে ক্লাসের ক্ষেত্রে যে সুবিধা পাওয়া যায়। আর ই লার্নিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যেই লার্নিংটা করা যায় বিভিন্ন ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে যে আপনার ই লার্নিং। এর ক্ষেত্রে আবার ইউটিউব থেকে অনেক ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে পারেন, সেটাও ই লার্নিং এর আওতায় পড়ে। আর সেখানে ভিডিও লেকচার, অ্যানিমেশন, কুইজ, স্লাইড শো, গেম ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। নিজে নিজে শেখার পদ্ধতি করা যায়। আপনার জন্য স্যার এটা বিষয় নিয়ে কি জানি বলতে চাইলো একজন, অনেকে বলতেছে আইসিটি এর 1 বছরের শর্ট কোর্স করে নাকি এনটিআরসি মাধ্যমিক স্কুলে আবেদন করা যাবে না। আচ্ছা, এখানে মেসেজে রেখে লাভ নেই। অনেকে বলছেন যে আবেদন করা যাবে না, কিন্তু ইতিপূর্বে যারা স্টুডেন্ট ছিল তারা শুনেছি আবেদন করেছে এবং অনেকে চাকরি করতেছে। তো আপনারা কোথায় পেয়েছেন আমি জানি না। ঠিক আছে, 1 বছর কোর্সে শর্ট কোর্স করে নাকি এনটিআরসি এর মাধ্যমিক স্কুলে আবেদন করা যাবে না। তবে শুধুমাত্র এনটিআরসি এর শর্ট কোর্স করেই করা যাবে না, তার সাথে আপনাকে ওই যে আনুষঙ্গিক যে একাডেমিক সার্টিফিকেট আছে সেটা লাগবে। একাডেমিক সার্টিফিকেট হইলে আপনি আইসিটি তে আবেদন করতে পারবেন, যতটুকু আমি জানি। আচ্ছা, এবারে এসে আমরা স্যার এখানে আনুষঙ্গিক সার্টিফিকেট বলতে কি বোঝাইছে? এই আনুষঙ্গিক সার্টিফিকেট মানে কি, যে ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস, অনার্স পাস আছে না এরকম, যে ন্যাচারাল যে ডিগ্রি আছে ওইটা লাগবে আর কি সাথে। এখন মনে করেন, এখন মনে করেন আপনি আপনি ওই লাইনে আপনি ডিগ্রি পাস করলেন না, কিন্তু আপনি প্রাইমারি স্কুলে চাকরির জন্য আবেদন করলেন। এইটা হচ্ছে গিয়ে কিসের জন্য, যেমন মনে করেন যে যারা আইসিটি তে বিএসসি করছে বা ডিপ্লোমা, 4 বছর ডিপ্লোমা কোর্স করা, বিএসসি করা, তাদের জন্য তো এই কোর্স করার প্রয়োজন নেই। যারা মনে করেন আর্টসে পড়েছেন বা সায়েন্সে বা আইসিটি সাবজেক্ট ছাড়া যারা লেখাপড়া করেছেন, যারা প্রোগ্রামিং করেন নাই, এইসব সেক্টরে কাজ করেন মানে পড়াশোনা নাই, তাদের জন্যই 1 বছরের আইসিটি কোর্স। তারা এই 1 বছর আইসিটি কোর্স করে আপনারা এর জন্য আবেদন করতে পারেন। স্যার 3 বছরের ডিগ্রি পাস প্লাস আইসিটি হলেই হবে। হ্যাঁ, 3 বছরের ডিগ্রি প্লাস প্লাস আইসিটি স্যার হলেই তবে হবে। এটা হচ্ছে একটা রুল, মানে একটা ওরা একটা মানে রিকোয়ারমেন্ট চায়। তো এইটা এটা যদি উঠায় দেয় কখনো, বুঝি নাই। এখানে ওরা রিকোয়ারমেন্ট চায় যে একটা অ্যাডভান্স কোর্স থাকা লাগবে। এখন এইটা তো পরিবর্তন হতে পারে। পরিবর্তন তো অনেক কিছু হতে পারে, মানে পরিবর্তনটা অনেক কিছু হতে পারে। সাধারণত অ্যাডভান্স কোর্স যেটা করা হয়েছে, এটা মূলত করা হয়েছে এই জন্যই। নর্মালি তো অ্যাডভান্স কোর্সে এগুলির প্রয়োজন নাই, ডিগ্রিগুলির প্রয়োজন নাই। এই ডিগ্রিগুলি তৈরি করা হয়েছে এই স্যার ধরনের এই কাজের নিয়মটা জন্য। কত সাল থেকে চালু হয়েছে আপনার জানা? বুঝতে পারিনি। এই নিয়মটা মানে কত সাল থেকে চালু করছে? সে তো অনেকদিন ধরে চলতেছে, অ্যাকচুয়ালি আমি ডিটেলস জানি না।
বুঝতে পারছেন? আপনার যে প্রতিষ্ঠানের ওনাদের সাথে একটু যোগাযোগ করেন, ওনারা ডিটেলস বলতে পারবে। কারণ এই কোর্সের সাথে আমি বেশি দিন নাই, জড়িত হই নাই। অল্প কিছুদিন হয়েছে জড়িত হয়েছি, অল্প কয়েক বছর, তাও তো বছর 2-3 বছর হয়ে গেছে। আমি দেখতেছি, তার আগেও শুনেছি, তবে ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল, ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না। তো কবে থেকে শুরু হয়েছে এটা ঠিক বলতে পারবো না। আর বাংলাদেশে আইসিটি আসছে কতদিন আগে? অত বেশি দিনও তো হয় নাই যে বাংলাদেশে আইসিটি ওইভাবে চলতেছে। আগে কি করতো যে তা ন- 2014 সাল 15 সাল এরকমই এটা হবে, পাঠ্যমুক্ত করা হয়েছে। এরকমই হইতে পারে, হ্যাঁ 14-15 এরকমই হবে আনুমানিক। অত বেশি দিন হয় নাই, 10 বছর 12 বছর এরকমই হবে। আর হাই স্কুলই বা আইসিটি আর্টস কবে থেকে শুরু হয়েছে, কবে থেকে? বেশি দিন হয়নি তো। মনে করেন যে আগে আইসিটি হ্যাঁ, শুরু হয়েছিল 8-9-এ, তাও খুব অল্প মাত্রায়। তারপরে 8 ইয়ার্সে, তারপরে আমরা 6-7-এ শুরু হয়েছে। এটা শুরু হয়েছে কিছুদিন আগে। তো এখন মনে করেন কি করবে? তো আপনাদের আর বাংলাদেশে এখনো আইসিটির ওইরকম টিচার নাই, ভালো টিচার নাই। আপনারা যতটুকু শিখে যান, এটি এসে যে যদি ভালো শিখতে পারেন, আমাদের স্টুডেন্টরা ভালো শিখতে পারবে এখনো ফিল্ডে। এবং এখনো আগে কি করা হইতো, ওইখানে যে টিচাররা আছে সে টিচারকে কোনো রকমে শিখিয়ে টিখিয়ে ক্লাস করে দিল। এখনো ম্যাক্সিমাম স্কুলের টিচাররা আইসিটি কিছুই পারে না, কিছুই পারে না। স্যার কারণ ওই সমস্ত টিচার অনেক শিখে আসে নাই, বলে আমাদের তো একটা চালাইতে হবে। আর হুম, 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 হুম। এখনো অনেক টিচার দরকার আইসিটিতে, অনেক। আচ্ছা, এবার আসি আমরা অনলাইন এবং ভার্চুয়াল ক্লাসরুম। অনলাইন বা ভার্চুয়াল ক্লাসরুম, এখন দেখেন অনলাইন বা ভার্চুয়াল ক্লাসরুম একটা ডিজিটাল শ্রেণীকক্ষ, যেখানে শিক্ষক শিক্ষার্থী ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকে। যেমন মনে করেন দূর দূরান্ত থেকে যুক্ত থাকে, একটা অনলাইন ক্লাস হইতেছে, এখানে শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, শিক্ষার্থী আছে। তো এরা সবাই কি, এই যে আমরা যে ক্লাস করতেছি এটা কি হয়েছে, অনলাইনের মাধ্যমে আমরা একসাথে যুক্ত হয়েছি। কেউ আছেন দেখা যাচ্ছে নারায়ণগঞ্জে, কেউ ঢাকায়, কেউ রাজশাহী, কেউ খুলনা, সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আছে, তারা একসাথে এখানে যুক্ত হয়ে আমরা ক্লাসটা করতেছি। আমি ক্লাস করতেছি ঢাকা থেকে, আপনারা সবাই দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় আছে। কিভাবে যুক্ত হয়েছেন? কেউ মোবাইলে যুক্ত হয়েছেন, কেউ কম্পিউটারে মানে ডেস্কটপে, কেউ ল্যাপটপে, যে যেখান থেকে পারছেন যুক্ত হইতে পারতেছেন। যেন আমি দেখছিলাম একজনের যুক্ত হয়েছিল মোটরসাইকেলে বসে, মোটরসাইকেল দিয়ে বসে বসে দেখতেছিল, যে শব্দটা নয়েজটা আসতেছিল সেখান থেকে বুঝতে পারছি মোটরসাইকেল দিয়ে বসছে। এখন মনে করেন যে সে কি বিভিন্ন জায়গায় যুক্ত হতে পারতেছে। কিসের মাধ্যমে যুক্ত হতেছি? এটা অনলাইন একটা সফটওয়্যারের মাধ্যমে, যেটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে আমরা অ্যাড হইতে পারতেছি। তাইলে এর বৈশিষ্ট্য কি দেখতেছি? দূরবর্তী শিক্ষার সুযোগ, শিক্ষক শিক্ষার্থী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যুক্ত হতে পারে। লাইভ ক্লাস, জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম, আমরা গুগল মিট ইউজ করছি, ইত্যাদি সফটওয়্যারের মাধ্যমে সরাসরি যুক্ত হচ্ছি। রেকর্ডেড ক্লাস শিক্ষার্থী পরে দেখে বুঝে নিতে পারে। যেমন মনে করেন যে কেউ আপনি ক্লাসটা মিস করছেন, অথবা মনে করেন কেউ সাউন্ড শুনতে পান নাই, নেটওয়ার্কের সমস্যা হয়েছে, ইন্টারনেট হয়েছে, বা এই মুহূর্তে ইমার্জেন্সি কাজে চলে গেছেন হয়। এখন মনে করেন আপনি যখন অফলাইনে ক্লাস হয়, এটা কিন্তু পরবর্তীতে দেখার কোনো সুযোগ থাকে না, কিন্তু এই অনলাইনে ক্লাস রয়েছে রেকর্ডেড ভিডিওটা পরবর্তীতে দেখা যায়। এবং কোনো পয়েন্ট যদি না বুঝতে পারেন, পরবর্তী শুনে বোঝা যায়। একবার না বুঝিবা, আগে কি বলতো যে একবার না পারিলে দেখো শতবার। একইভাবে এখানে আপনি বলতে পারেন একবার না বুঝলে দেখো শতবার। একবার না বুঝতে পারলে আবার দেখো, আবার দেখলে আবার দেখো, সমস্যা হয় না। তো একটা জিনিস হচ্ছে কি, এইটা আপনি একটু প্র্যাকটিস করেন, বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আপনাদের। আর আমাদের মোটামুটি এই সফটওয়্যারের ভিতরে আর তেমন কিছুই নাই, ঠিক আছে? আর কিছুই নাই এখানে। এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলি বুঝতেই পারবেন আপনারা এইভাবেই, অল্প কিছু টপিক সেম। এই 7টা সফটওয়্যার এখানে আছে, এবং ক্লাস মাত্র 30 মার্কের পরীক্ষা হবে এখানে, থিওরি, আর বাকি কিছু হবে প্র্যাকটিক্যাল। যারা ক্লাস করতে পারেন নাই, নতুন আসছেন, তাদের জন্য রিভিশন আমি ক্লাস রাখবো, আমাদের সামনে রুটিনে আছে। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের বাস্তবিক জীবনে হচ্ছে এক্সেলে যে শীটগুলি দিয়েছিল ফর্মুলা, এটি খুবই বেশি কাজে লাগবে, খুবই কাজে লাগবে। এখানে যেটা হচ্ছে, এই
এখানে সবাই দেখতেছেন, এখানে সবগুলি দেওয়া আছে। এমএস ওয়ার্ড এর মেল মার্কসটা খুবই দরকারি আপনাদের জন্য, প্রয়োজন হবে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলি সবগুলি দেখেন, ভালোভাবে বুঝেন। এগুলি প্রতিটা খুব অল্প কয়টা শীট, সবগুলি মিলে অল্প কয়টা শীট হবে, বেশি শীট হবে না। আর এটার উপরে নেক্সট ক্লাসে রিভিউ পুরা চ্যাপ্টারের উপরে মার্কিং করে দিব। নেক্সট কোন দিন ক্লাস আছে একটু দেখি আমি। এখন যে সপ্তাহে 3 দিন ক্লাস হবে এখন। হ্যাঁ, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আপনাদের মাইক্রো ইয়াতে ওই যে কি জানি বলে পাইথনটা দেখবে আরিফ স্যার। আরিফ স্যারকে যে বুঝে নিবেন, উনি খুবই ভালো প্রোগ্রামিং জানে। উনি মনে হয় বুধবার দিন ওনার ক্লাসগুলো কোথায় গেল, ক্লাস শিডিউল। আরেক সাথে যারা ক্লাস করে নাই মনে হয়। না, আপনি আরিফ স্যারদেরকে আপনি পান নাই। ওর ক্লাস করা হয়নি স্যার, আপনার কাছে আপনার ক্লাস করছি। হুম হুম হুম। আর আরিফ স্যারের নতুন ক্লাস আরেকজন পান। আসবে স্যার। হ্যাঁ, 6 তারিখে আরিফ স্যার, 6 তারিখে বুধবার দিন, হ্যাঁ বুধবার থেকে ক্লাস করাবে আরিফ স্যার। এই যে সামনে বুধবারই পাবেন ইনশাল্লাহ। আর আইসিটি নেক্সট ক্লাস হচ্ছে কি 11 তারিখ। হ্যাঁ, বলেন। আপনাকে যে প্রশ্ন করি স্যার, উল্টাপাল্টা প্রশ্ন সব করি যা আছে। সমস্যা নাই, সবারই বলবেন। ওই স্যার আবার কেমন স্যার স্যার? আপনি ঠিক না আপনি না, তো ওই ধরেন ওই ভালো। ওই স্যার অনেক ভালো, কোনো সমস্যা নাই, আরো ভালো। স্যার আপনার মতো হলেই হবে স্যার। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আপনাদের নেক্সট হচ্ছে আইসিটি হচ্ছে কি 11 তারিখ। 11 তারিখে ক্লাসটা হচ্ছে কি যে মেকআপ ক্লাস লেখা আছে। তো এই মেকআপ ক্লাসে আমি মার্কিং করে দিব যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো যেগুলি আছে এগুলো তো মার্কিং করেই দিব। শর্ট কোশ্চেন তো আপনি পেয়ে যাবেন, কিছু ভেরি শর্ট কোশ্চেন সব দিব। আচ্ছা, ভেরি শর্ট কোশ্চেন এগুলি দিব। আর ওইখানে মার্কিং করে দিব। ভালোভাবে শীটগুলি দেখবেন, যত ধরনের কোশ্চেন আছে সব কোশ্চেন করবেন। প্রয়োজনে ওই দিন আমরা 3 ঘন্টা ক্লাস করবো, কোনো সমস্যা নেই। 3 ঘন্টা 4 ঘন্টা যত সময় লাগে ওই ক্লাসে শেষ করে দিব। তারপরে যার কোনো টপিকস থাকে আবার কথা বলবো, সমস্যা নেই। যতবার প্রয়োজন হয় ততবার কথা বলবো। প্রয়োজনে অন্য ক্লাস স্কিপ করে কথা বলবো। আইসিটি এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট ক্লাস ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে মাথায় ধরতে যাবে না, ঠিক আছে? একটু ঝামেলাপূর্ণ সাবজেক্ট হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এই ফার্স্ট সেমিস্টারে। এটা কোনো রসকস নাই, কিছু নাই। একটা রসকসহীন সাবজেক্ট হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। এটাতে একটু সময় দিতে হবে। নেক্সট ক্লাসটা একটু ইম্পর্টেন্ট হবে, কারণ ওইখানে মনে হয় কিছু ইনফিনিক্স বা কিছু টপিকস বলছিলাম, ওইগুলো নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে মঙ্গলবার দিন। আর বুধবার দিন না, সোমবার দিন দিছে। হায় আল্লাহ, আমি তো মঙ্গলবার দিন চিন্তা করে বসেছিলাম। ভালো হয়েছে এটা আলোচনা করে। সোমবার দিন হচ্ছে আপনাদের ক্লাস। স্যার চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দিলে ভালো হতো। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজই কোশ্চেন উত্তর দিব। মানে যে চ্যাপ্টার আমরা 5টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার স্যার, 5টা বিষয়, হুম 5টা বিষয়ে স্যার মানে আমরা বলছিলাম যে প্রশ্ন আকারে সাজা দেওয়ার জন্য আর কি। যে মনে করেন 10টা শর্ট কোয়েশন 10টা আসবে পরীক্ষায় স্যার। আপনি মনে করেন স্যার এখানে আপনি 20টা দিলেন, 25টা দিলেন, অথবা একটা কথা বলি, ভেরি 30টা শর্ট। দিলেন, হ্যাঁ, কিন্তু প্রশ্ন আকারে দিলে। এবার আপনাকে বলতেছি, এই দেখেন, ভেরি শর্ট কোশ্চেনে ক্ষেত্রে ভেরি শর্ট কোশ্চেন যেটি 1 মার্কের, এটা জীবনও কমন জি ফালানো স্যার। যাবে না এইভাবে। এটার ক্ষেত্রে আপনি একটা 5টা 10টা কোশ্চেন দিয়ে কখনো হয় না। এখানে ভেরি শর্ট কোশ্চেন অনেক পড়তে হয়, যে কোনো কোশ্চেনের মাঝখান দিয়ে দিতে পারে। যেমন দেখেন কোশ্চেন গুলি কিরকম হইতে পারে। তাহলে ব্রড কোয়েশন গুলো স্যার একটু বাড়ায় দিলেন, তাহলে ব্রড কোয়েশন আমরা ভালোভাবে পড়া থাকলে শর্ট কোয়েশন তো স্যার এমনি দেওয়া যাবে। হ্যাঁ, প্রশ্ন আমরা বাঙালি তো স্যার, মানে হ্যাঁ প্রশ্ন সেটা আকারে পড়লে আমি বলি ব্রড কোশ্চেন পড়লে শর্ট কোশ্চেন এইভাবেই কমন পড়বে। তাছাড়া স্যার আপনি চাইলে তো আমাদের মানে শর্ট কোশ্চেনের একটা সাজেশন দিতে পারেন, যেগুলো কমন আসার মতো, ওইগুলাও আমি আমরা তো একটু প্রিপারেশন নিয়ে হ্যাঁ হ্যাঁ রাখলাম। হ্যাঁ, হবে না বললেই তো। সেটা তো আমি দিচ্ছি। তারা সেটা তারপর আমি অনেকগুলো দিয়ে দিব এইভাবে, বুঝছেন? এই যেভাবে দিয়ে দিব, এই দেখতেছেন সামনে ডিসপ্লেতে দেখাচ্ছি, জি স্যার। এইভাবে দিয়ে দিব। তারপরে এইভাবে দিয়ে দিব। আনুমানিক যেগুলি আসে, এলইওর কাজ কি, গাণিতিক লজিক্যাল অপারেশন সম্পন্ন করে, এটা এমনি বুঝতেছেন। মেমোরি ইউনিট কি, ডাটা ও নির্দেশ সংরক্ষণ করে। জি স্যার। এটা হচ্ছে শর্ট, ব্রড ভেরি কোয়েশন শর্ট গুলো কোশ্চেন। স্যার, ব্রড কোয়েশন গুলো স্যার আনসার দেওয়া লাগবে না, শুধু আপনি
সাজেশন হিসাবে একটা এটা দিলেন আর কি, যে 5টা প্রশ্ন অথবা 10টা প্রশ্ন এরকম করে অ্যান্সার 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 সহ দিলেই ভালো হবে স্যার, হ্যাঁ অ্যান্সার সহ দিলেই অ্যান্সার, ভালো হবে। অ্যান্সার তো কোথা যাবে এর থেকে? অ্যান্সার দিলে তো স্যার না আবার না ইয়া হবে। বুঝতে অসুবিধা সময় না, না লাগবে। না কোনো সমস্যা নাই, আমি সব ব্যবস্থা করে দিব। নেক্সট ক্লাসে আমরা আইসিটি পুরো বই নিয়ে কথা বলবো, ঠিক আছে? কোনো স্যার সমস্যা না, আজকের ওইখানে শর্ট সব কোশ্চেন সমস্যা। দিয়ে দিলে ভালো হয়, পিজে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, ভেরি শর্ট কোশ্চেন সব তো দেওয়া যাবে না, তৈরি করতে সময় লাগে না একটু? জি আমি স্যার। আজকে যেটা তৈরি করতেছি না, আমি 3 চ্যাপ্টার মেবি এখানে টোটাল সাবজেক্ট দেখেন কয়টা পেজ আছে, 12টা পেজ আছে। 12টা পেজ সাজানো হয় নাই, সাজাইয়া আজকে রাতে দিয়ে দিব আপনাকে পিডিএফ বানিয়ে, ঠিক আছে? এর কিছু কিছু পেয়ে যাবেন, কিছু এটা পড়তে থাকেন, ধীরে ধীরে সব দিতে থাকবো একের পর এক, একের পর এক শুধু পড়তে থাকবেন। আর যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের ভিতরেই কোশ্চেন এন্ড অ্যান্সার নামে একটা শীট পাবেন, পিডিএফ ফাইল পাবেন, মানে একটা দুইটা তিনটা যেটা হোক, সেটা হচ্ছে প্রতি চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে দিব। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এভাবেই পাবেন, ঠিক আছে? এভাবেই জি পাবেন। স্যার, এবং এটা সাজেশন হিসাবে থাকবে স্যার, তাই তো? হ্যাঁ, এটি সাজেশন হিসেবে পাইতে পারেন, জি স্যার। ঠিক আছে? এখানে বিষয়টা স্যার সবাই অ্যাবনর্মাল, তো সবাই আইসিটি সম্পর্কে একটু ইগনোরেন্ট বিষয়টা, এই জন্য আমরা একটু হ্যাঁ ইয়ে ঠিক করতে আছে। চাচ্ছি আর কি। এখানে ভিতরে আপনার বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকবে, যারা সায়েন্সের আছে তারা একটু সহজে বুঝবেন, যারা একটু আর্টসের আছেন তারা একটু স্যার সমস্যা তো এটাই কম স্যার। সহজে বুঝবেন, এটা সমস্যা না। যারা আর্টস আছেন তারা একটু বেশি পড়বেন, যারা সায়েন্সের আছে তারা একটু ঢিলা ঢালা দিয়ে পড়তে পারবেন, তবে তারা বেশি বললে আর কি আরো বেশি মার্ক পাইবেন। জি স্যার। আচ্ছা, এটার মধ্যে সমস্যা বেশি তাদের স্যার। জন্য একটু সহজ হবে, এই আর কিছু না, এটা স্যার কোনো ব্যাপার। ফেল হুম, করার বলেন। সম্ভাবনা থাকে? কোন স্টুডেন্ট ফেল করে? হ্যাঁ ফেল করে, অনেকে ফেল করে, তবে আমি দেখছি যে যারা আছে না একটু পড়াশোনা করে তারাই পাস করে, যারা মনে করেন স্যার একেবারেই মোটামুটি পড়াশোনা, 1 মাস প্রিপারেশন নিলে কি পাস করা সম্ভব? যেমন আপনি পাস করবেন আমি আপনাকে দেখেই বুঝতে পারতেছি, যে ক্লাস করবে সেই পাস করবে, সমস্যা নাই। চলে স্যার গেছে। অনেক এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ স্যার অনেক এক্সপিরিয়েন্স আছে, ভালো দেখলে বুঝতে পারে। হ্যাঁ আপনিও পাস করবেন, কিন্তু একটি সমস্যা হচ্ছে আপনি আপনারা যেটা হচ্ছে কি যারা ক্লাস করতেছে তারা পাস করবেন, এটা আমি জানি, কেন যারা ক্লাস করতে তারা ফেল করছে এরকম দেখি নাই ইতিপূর্বে। মানে হচ্ছে গিয়ে যারা ক্লাস করতেছে তাদের ন্যূনতম আগ্রহ আছে, যাদের ন্যূনতম আগ্রহ আছে তারাই পাস করে যাবেন। যাদের আগ্রহ নাই, যে ভর্তি হয়েছে সার্টিফিকেটের জন্য, কোনো কেয়ারই করতেছে না, তাদের একটু কষ্ট হয়, 2 জন মিসিং করে, কিন্তু সাধারণত ফেল করে না, যদি কিনা সে মিস না করে, অ্যাটেন্ড না হয়। বুঝতে পারছেন? কারণ আপনি পরীক্ষাই দিলেন না, বা পরীক্ষা দিলেন কিন্তু পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে পরীক্ষা দিলেন না, এলাম দিলাম, এরাই শুধু ফেল করে, সাধারণত ফেল করে না, পাস করে যাবেন, এটা কোনো ব্যাপার না, আমি নিশ্চিত আপনারা পাস করে যাবেন, 100% কনফার্ম। কিন্তু আমি চাই আপনারা শিখেন, সেটা যাতে আপনার স্টুডেন্টদের যাতে আপনাকে নিয়ে গর্ব করতে পারে, আপনার স্টুডেন্টরা যাতে আপনাকে নিয়ে গর্ব করতে পারে, আপনার স্টুডেন্টরা যাতে আপনার কাছে পয়রা বলে যে আমি আপনার কাছে প্রাইভেট পড়তে চাই, আমাকে এটা পড়ান, আমি পয়েন্টগুলো বুঝতে পারতেছি না। জি স্যার, এটা স্যার আপনি আমাদেরকে যতটুকু স্যার ট্রেন করবেন, ট্রেন আপ করবেন, ততটুকু হবে। কারণ বাংলাদেশের ছাত্রদের একটা ইউনিভার্সাল মানে হ্যাবিট আর কি বলতেই চলে, যে মানে তাদেরকে খাওয়াই দিতে হয় আর কি। আমরা স্টুডেন্ট প্রাইভেট পড়াইছি, টিউশন করাইছি, তাদেরকে মানে তারা এরকমই আর কি আইডল। হুম, আপনি স্যার আমাদেরকে মানে এরকম করেই মানে মেকআপ করতে হবে অথবা মেড করতে হবে আর কি। হ্যাঁ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ধরানোর জন্য যতটুকু, তবে আপনারা চেষ্টা করেন, আপনারা এখন ছোট না, বাচ্চা না, সব বুড়ো হয়ে গেছেন গা, জি স্যার, এখন কেউ স্টুডেন্ট একবার আপনার ট্রাই আছে। চাকরিজীবী, ঠিক আছে? তো জি স্যার। এখন আপনাদের হচ্ছে কি দায়িত্ব নেওয়ার বয়স, কারো ঘাড়ে বসার বয়স না, কিন্তু যেহেতু আপনার দায়িত্ব নেওয়া বয়স, সো আপনারা পারবেন, আপনারা দায়িত্ব যেহেতু নেওয়ার বয়স, আপনারা বুঝে নিতে পারবেন, ঠিক আছে? আপনারা এখনো মানে আপনারা যদি ছোট থাকতেন তাহলে দেখা যেত আপনাদের খাওয়াইতে হইতো, মাইর দিত, পিটাইতে হইতো, যদি সরাসরি ক্লাস হইতো তাহলে হয়তো আমি লাঠি নিয়ে আসতাম ক্লাসে, কিন্তু এখন তো মনে করেন মাইর দেওয়ার কোনো সিস্টেম নাই। লাড়ি দিলে ভালো হতো স্যার, লাড়ি দিলে ভালো হতো, লাড়ি ছাড়া হয় না। স্যার আচ্ছা লাঠি দিয়ে মারতে অনেক ভালো লাগে স্যার। নাইম ভাই কিছু বলবেন?
জি স্যার। স্যার পাইথনটা বেশি কঠিন হবে না অ্যালগরিদমটা স্যার কঠিন হবে? এই দুইটা নিয়ে তো একটুখানি স্যার ভয়ে আছি। ও